হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো, যদি আমাকে বলা হতো যে 2026 সালে আমি যদি নতুনভাবে শুরু করতাম, তাহলে প্রথম যে 7টি স্কিল আমি শিখতাম, সেটা কি কি স্কিল হতে পারে, অর্থাৎ 7 স্কিল। এই 7 স্কিলগুলো নিয়েই মূলত আমরা আজকে কথা বলবো যে এআই যুগে এসে আমরা যদি এই 7টি স্কিল কোনোভাবে অ্যাডপশন করতে না পারি, তাহলে আমি ডেফিনেটলি আপনাকে বলতে পারি যে আপনি অনেক মানে অনেক অনেক পিছনে চলে যাচ্ছেন। তো আপনাকে হতে হবে এই পারফেকশনের যুগে বা এআই যুগে এই 7টি স্কিল আপনার হতে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য অনেকটা পথ সহজ করে ফেলবে। সো লেটস সি, আমরা দেখি যে এই 2026 সালে একটি বিষয় আপনাকে আমি স্পষ্ট করি, যে কেবল টুলস ব্যবহার করতেছেন তারা কিন্তু আসলে ডেফিনেটলি রিপ্লেস হয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা সিস্টেম ডিজাইন করছেন, তারা ডেফিনেটলি লিডারশিপে চলে যাচ্ছেন। আজ আমরা সেই 7টি কোর কম্পিটেন্সের সাথে পরিচয় হব, যা কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নয়, বরং এটা আগামী আহ, ডিকেডের জন্য বা দশকের জন্য আপনার প্রফেশনাল যে ফাউন্ডেশনের কাজ করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সো স্কিল নাম্বার 1, স্কিল নাম্বার 1 হলো প্রবলেম ফ্রেমিং করা, অর্থাৎ দ্য আর্ট অফ দ্য ডায়াগনোসিস। অর্থাৎ আপনি সঠিক যে জায়গাতে আছেন, সেটা অধিকাংশ মানুষ সাধারণত চিন্তা করে যে সরাসরি সমাধানের দিকে তারা হলো আহ, ছুটে চলে যায়। কিন্তু আসল যে লিডারশিপের যে জায়গাটুকু, সঠিক প্রশ্ন করতে পারা, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কোশ্চিন করতে না পারেন, তাহলে তো সঠিক অ্যান্সার পাবেন না। সো আপনি যেমন চ্যাট জিপিটি বা জেমিনাই, এদেরকে আপনি যদি পারফেক্টটা কোশ্চেন করতে পারেন, তার পারফেক্ট অ্যান্সারটা পাবেন। আপনি যদি পারফেক্ট অ্যান্সারটা করতে না পারেন, তাহলে কোনোভাবে পারফেক্ট আসলে অ্যান্সার পাবেন না। সেই কোশ্চিনটা করা, কোশ্চিনারি যে জায়গাগুলো, সেগুলোকে ফাইনালাইজ করা। অর্থাৎ আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটি আপনাদের নিশ্চয় মনে আছে যে সমস্যা সমাধানের জন্য যদি আমার কাছে 1 ঘন্টা সময় থাকতো, তাহলে 55 মিনিট আমি ব্যয় করতাম সেই সমস্যাটা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করার জন্য, অর্থাৎ প্রবলেমটাকে ফ্রেমিং করা, অর্থাৎ ডায়াগনস্টিক করার জন্য। সো স্কিল নাম্বার 1, প্রবলেম ফ্রেমিং করা। অর্থাৎ আপনার টিমের, অর্থাৎ আপনি যদি অ্যাজ এ টিম লিডার হন, তাহলে আপনাকে অবশ্যই টিমের পারফরমেন্স যে জায়গাগুলো আছে, সেগুলোতে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, স্কিল গ্যাপগুলো আইডেন্টিফিকেশন করতে হবে। আর এটা আপনার হলো যে ওয়ার্ক ফ্লো আছে, সেটা কমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ আছে। আপনি যদি সঠিক ডায়াগনস্টিক না করতে পারেন, তাহলে আপনার আসলে যে সময়, যে মানি, যে ইনভেস্টমেন্ট করতেছেন, সেটা ডেফিনেটলি আমি বলতে পারি যে অপচয় হবে। সো প্রবলেম ফ্রেমিং এর যে জায়গাটুকু আছে, যে আপনি যদি ভুল সমস্যার সঠিক দেওয়ার সমাধান সময় ও সময় সমাধান দেন, তাহলে ডেফিনেটলি আপনার এখানে ব্যাড ইনভেস্টমেন্ট হবে। অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হন, আপনার ধরেন কোনো কারণবশত সেল আপনার কমতেই পারে, সাধারণ মানুষ ভাববে যে বিজ্ঞাপনের এই কারণে প্রসার বাড়াতে হবে। কিন্তু আপনি যদি সঠিক ফ্রেমিংটা করতে না পারেন, যে আপনার সমস্যা কোথায়, কোন জায়গাতে, ট্রাফিকে, নাকি ল্যান্ডিং পেজে, কনভারসেশনে, নাকি আপনি সঠিক জায়গায় মানে পারফেক্ট জায়গায় আপনি হলো পারফেক্ট জিনিসটা করতে পারতেছেন না, তাহলে এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে জায়গাটুকু ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা হবে প্রবলেম ফ্রেমিং এর ক্ষেত্রে। আপনাকে আপনাকে সময় দিতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে, তাহলে আপনি সঠিক জিনিসটা করতে পারবেন। আমরা যদি স্কিল নাম্বার 2 এর কথা বলি, যে ওয়ার্ক ফ্লো, যেটা ওয়ার্ক ফ্লো সিস্টেম ডিজাইন করা। অর্থাৎ একটা সিস্টেম ডিজাইন করে আপনি যদি করেন, এবং সেই সিস্টেম ডিজাইনটা যদি আপনার হলো পুরোপুরি একটা অটোমেশনের মাধ্যম দিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারেন। আচ্ছা বলুন তো, যে একজন অপারেটর এবং একজন হলো সিওর মধ্যে মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হলো, একজন অপারেটর কিন্তু টুল জেনে কাজ করে, টুলস নিয়ে কাজ করে। অর্থাৎ আহ, এব- এবং এবং আহ, এবং এবং আমি যদি বলি, ওই
সিস্টেমের যে কিন্তু ওই টুলগুলোর যে একটা সিস্টেম লুপ আছে, এই লুপটাকে কিন্তু যদি আপনি একটা জায়গাতে নিয়ে আসতে পারেন খুব পারফেক্ট ওয়েতে, ফ্লো ওয়েতে, তাহলে আপনি কিন্তু একজন বিজনেসম্যান, আপনি কিন্তু একজন ওনার, আপনি কিন্তু সিইও। সো এই ইকোনমিকের যুগে বা এআই যুগে অটোমেশন আর্কিটেকচার যারা করতে পারবে তাদের দখলেই মূলত আলটিমেটলি এই বিজনেসগুলো থাকবে। সো এআই লিটারেচার প্রম্পটিং, এআই কে কমান্ড দেওয়া এবং এআই কে নতুন জায়গাতে লুপ তৈরি করে দেওয়া বা নতুন ডিজিটাল এমপ্লয়মেন্ট নিয়ে আসা, অর্থাৎ ওই যে অপারেটর করে করে তোলা, সেটাই কিন্তু আপনাকে এই জায়গাতে যখন আপনি করবেন তখন অ্যাসিস্ট্যান্ট আপনার ভালোভাবে কাজ করবেন। সো জেনারিক যে রোল বেজ মানে জায়গাগুলো আছে, সেগুলো সেগুলোতে আপনি কিভাবে সিস্টেমটাকে ওয়ার্কফ্লো ডিজাইনটাকে করবেন, সেই সিস্টেম ডিজাইনটা আপনি যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনি কিন্তু গেনার হবেন, আদারওয়াইজ আপনি কিন্তু লুজার হবেন। সো আপনাকে করতে হবে সিস্টেম ডিজাইন, স্কিল নাম্বার 2। সো আমি যদি 3 নম্বর বলি যে সিস্টেম ডিজাইনের পর সিস্টেমাইজেশন যে জায়গাটা, অর্থাৎ সবকিছু কিন্তু ওয়ান বাই ওয়ান আপনি ইনপুট দিবেন, আউটপুট হবে। সো আপনি যদি আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে আরো সহজ হবে। একটা লিড জেনারেশন থেকে শুরু করে লাস্ট রেজাল্ট পর্যন্ত তিনিই করতে পারে যিনি আসলে একটা সিস্টেম তৈরি করেছেন। অর্থাৎ লিডাররা যারা থাকে বা বিজনেস লিডাররা যারা থাকে তারা একটা সিস্টেম বিল্ড করে এবং 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 মানে হু যেটা হলো আদার্স টাস্ক করে, সেই টাস্কগুলো করে আমার আইডিওলজি এবং আমি ওই বিল্ড সিস্টেম করছি, সিস্টেমের আউটপুটটা এইটা। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখুন যে আপনি যখন সিস্টেমাইজেশন করবেন, সিস্টেমাইজেশন অনুযায়ী কিন্তু মানুষজন কাজ করবে। অর্থাৎ সেই জায়গাতে আপনি একটা সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন, চেইন ডেভেলপ করে দিয়েছেন, সেই চেইন অনুযায়ী কিন্তু চলতেছে। সে ফর এক্সাম্পল ধরেন আপনি অটোমেটেড একটা সিস্টেম করেছেন সিআরএম এ, যে আপনার ক্লায়েন্টকে অটোমেটিক অ্যান্সার দিচ্ছে। সো আপনি যদি এখন ঘুমিয়েও থাকেন, রাতে 2টা 3টা যদি ঘুমিয়েও থাকেন, আপনার সিস্টেম কিন্তু অলরেডি জেনারেট করতেছে। আপনি জাস্ট হলো যদি মনিটর করতে চান তাহলে সকালবেলা আপনি দেখে ঘুম থেকে উঠে যদি মনিটর করতে পারবেন, তাহলে খেয়াল করবেন আপনার সিস্টেমাইজ হওয়ার কারণে আপনি অটোমেটিক মানে আপনি কিন্তু কাস্টমার যে সার্ভিসটুকু সেটা দিয়ে যেতে পারতেছেন। সো 4 নম্বর যে স্কিলটুকু বলবো, কগনিটিভ ভেরিফিকেশন অর ক্রিটিক্যাল থিঙ্কিং করা। এই যুগে এসে আপনি যদি জাজমেন্ট দিতে না পারেন, ডিসিশন মেক করতে না পারেন পারফেক্টলি, তবে আপনার যতই দামি স্কিল থাক না কেন, আসলে আপনি কিন্তু আসলে টিকতে পারবেন না। সো জাজমেন্ট হবে পারফেক্ট এবং তাতে আপনাকে দিতে হবে মানে প্রজ্ঞার পরিচয়, যেটাকে আমি বলি যে আপনি ডাটাবেস ডাটা ড্রিভেন ভাবে হলো থিঙ্কিং করবেন। আপনার ডাটা ড্রাইভেন ভাবে থিঙ্কিং করতে হবে, যেটা যাচাই যাচাই করার ক্ষমতাটা থাকবে একবারে পারফেক্ট। এবং আপনি যখন ডাটা ড্রিভেন ভাবে ডাটার সাথে গেম খেলবেন তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার জাজমেন্ট হবে মানে কোনো ভুল থাকার কোনো সুযোগই থাকবে না। সো আপনার যদি খেয়াল করে দেখেন যে যারা ওপিনিয়ন দেয় তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু এক্সপার্টাইজ হয়। তো ওপিনিয়ন যে দেয়, ওপিনিয়ন এক্সপার্ট কিন্তু আপনি এখন এআই কে ইউটিলাইজ করে পারফেক্ট ডিসিশনটাও কিন্তু নিতে পারেন। আপনি যদি এআই কে কোশ্চেন করেন হাউ টু রিডিউস দ্য 15% কস্ট উইথ হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ অপারেটিং কস্ট, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য প্রফিট, তাহলে ও কিন্তু আপনাকে পারফেক্ট রেজাল্টটা দিবে থিঙ্কিং করার পরে। আপনি যদি কোশ্চিনটা পারফেক্ট ভাবে যদি থিঙ্কিং করেন এবং অ্যানালাইটিক্যাল ভাবে করেন, তাহলে ওই আনুপাতিক হারে কাজ করলেও কিন্তু আপনি আউটপুটটা পারফেক্ট পেয়ে যাবেন। সো আমি আমি যদি বলি যে এই জায়গাগুলোতে ক্যালকুলেশন, আমি যদি বলি কমন সেন্স, এই জায়গাগুলোতে বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জায়গাগুলোতে আপনাকে পারফেক্ট জাজমেন্টটা দিতে পারলে সময়ের সাথে সাথে আপনার বিজনেসটা হয়ে উঠবে অনেক বেশি মানে প্রফিটেবল। সো 4 নম্বর স্কিল যেটা বলেছিলাম যে কগনিটিভ ভেরিফিকেশন বা ক্রিটিক্যাল থিঙ্কিং, রিমাইন্ড ইট। সো 5 নম্বর যেটা, ক্রিয়েটিভ ডিফারেন্সিয়েশন বা ইউনিকনেস। খেয়াল করে দেখুন অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, এবং আপনার তখন যদি ইউনিকনেস না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আসলে হারাই যাচ্ছেন। আপনি কিন্তু ডিফারেন্সিয়েট যদি ক্রিয়েট করতে না পারেন, যেমন স্টিভ জবসের থিঙ্ক ডিফারেন্ট, অ্যাপেলের যে হলো ট্যাগলাইনটা ছিল, সেটা কিন্তু আলটিমেটলি আপনি থিঙ্ক ডিফারেন্ট যদি করতে না পারেন তাহলে আপনি কিন্তু ইন জেনারেলি সবার জন্য হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে ডিফারেন্স করতে হবে। আপনি যদি হাই ভ্যালু ব্র্যান্ডিং করতে চান বা ইমোশনাল ইন্টেলিজেন্স
যদি জায়গাতে মানুষজনের হিট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউনিকনেস নিয়ে আসতে হবে। এবং এবং এই ক্রিয়েটিভ থিঙ্কিং দ্বারাই কিন্তু এই জায়গাগুলোতে আপনি ইজিলি করতে পারবেন। ওই যে বলেছি ডাটা ড্রিভেন, ডাটা নিয়ে, অর্থাৎ আপনি সবসময় চিন্তা করবেন যে আমি কিভাবে আমার পজিশনটাকে একবার পারফেক্ট করব। সো এই জায়গাতেও আপনাদের হলো কাজ থাকবে যে আমি যাতে কি পজিশনটা আমার যাতে কি স্ট্রং থাকে, সেই জন্য আপনাকে ক্রিয়েটিভ ডিফারেন্সিয়েশনটা করতেই হবে পজিশনিংটাকে। সো ইউনিকনেসটা থাকা লাগবে, বা আমরা বাংলা যেটাকে বলি সৃজনশীল চিন্তা বা ক্রিয়েটিভ থিঙ্কিংটা করা। 6 নম্বর যেটা, কন্টেন্ট রিপারপোজিং, অর্থাৎ আপনার যে কন্টেন্ট আপনি বানাবেন, এই কন্টেন্টটা যেন আপনি বারবার ইউজ করতে পারেন। সে ফর এক্সাম্পল, আপনি একটা কন্টেন্ট বানাইছেন কি, যে আহ, আহ, যেমন আমি এক্সাম্পল দিই, যে আমি যদি একটা লং ভিডিও 10 মিনিটের বানাই, তাহলে ওটাকে কিভাবে আমি রিলসে কেটে নিব, আমি কিভাবে লিঙ্কডইনে পোস্ট করব, আমি কিভাবে ওই মেসেজটাকে আবার ইমেল হিসেবে ইউজ করব, আমি কিভাবে কেস স্টাডি তৈরি করব। সো খেয়াল করে দেখেন যে এই জায়গাগুলোতেই আমি যখন ডিভাইডেশন করে দিচ্ছি, তার আমার কন্টেন্টকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি কিন্তু ইউটিলাইজ করতে পারতেছি। সো এটা হলো লেভারেজের গেম একটা। সো আমি কন্টেন্টটাকে যখন রিপারপোজিং হিসেবে ইউজ করতেছি, আমার জন্য হয়ে যাচ্ছে কি, যে তারা আমার বারবারই টপ অফ দ্য মাইন্ডে থাকতেছে। এবং খেয়াল করে দেখেন, এটার জন্য আমি কিন্তু বারবার একটা ইউজ করি, যে অথরিটি বেসড সেলিং। এটা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। আপনি যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে অটোমেটিক ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনি অথরিটি বেসড সেলিংটা শুরু করতে পারবেন। সো এই অথরিটি বেসড সেলিং করার জন্য আপনার কন্টেন্টটাকে রিপারপাসিং করতে হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইউজ করতে হবে। জাস্ট আপনি যদি ট্যাগলাইনটা চেঞ্জ করে দেন, আপনি যদি দেখা গেল যে কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজগুলো কিছুটা চেঞ্জ করে দেন, বাট ডিফারেন্টলি ইউজ করার সুযোগ আছে। সো এই কন্টেন্ট অফ রিপারপাসিং বা দ্য লেভারেজ গেম যেটাকে আমরা বলি, সেটা আপনাকে করতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, সবচেয়ে যেটা জায়গাটুকু, সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ লাইফ লং লার্নিং এর যে ক্যাপাসিটি, এটা থাকতে হবে। বাজারে সবচেয়ে যে সব সব জায়গাতে যেমন ইস্যু বলে যে আমি সব জানি, আসলে সব জানার যে জায়গাটুকু, সেটা কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে। আপনি আজকে যেটা জানতেছেন সেটা ইনি পাস্ট হয়ে যাচ্ছে, আবার আপনাকে জানতে হবে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, একটা একটা রিসার্চে এসেছে এরকম যে 2030-এর মধ্যে 40% স্কিল অকেজ হয়ে হয়ে পড়বে। অর্থাৎ আপনাকে কিন্তু ওই 40% যেটা লার্ন করছেন, সেটাকে আনলার্ন করা লাগবে আগে। এবং নতুন টেকনোলজি যদি আপনি অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে আপনিও হতে চলেছেন নোকিয়া বা কোডাক, ওয়ান অফ দেম। তাহলে আপনার যেটা হলো লার্নিং এবং আনলার্নিং করার যে প্রসেসটা, সেটা ঠিক রাখতে হবে, এবং নতুন নতুন স্কিল আপনাকে লার্ন করতেই হবে। যেমন আমি বললাম যে 2026 সালে এসে কোন কোন স্কিলগুলো আপনার শেখা দরকার, এই যে 7টা স্কিল যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনাকে কিন্তু এই 7টা স্কিল ইউটিলাইজ করে পারফেক্টলি আবার আগায় নিতে পারবেন, আবার আবার অ্যাডভান্স লেভেলের লার্নিং করতে থাকবেন। সো আমি বলবো যে এই যে 2 ঘন্টা নতুন কোনো টুলস, মানে মানে যে জায়গাগুলোতে শিখতে হবে, আবার তার সাথে সাথে আনলার্নের যে জায়গাগুলো, বা 1 ঘন্টা বা সময় নিয়ে নতুন কিছু যেমন শিখতে হবে, যেমন আগের পাস্ট ইস্যুগুলো আনলার্নেও করতে হবে। সো প্রযুক্তি যদি বদলায়, সঠিক স্ট্র্যাটেজি যদি আপনার থাকে, এবং আপনি যদি সবসময় লেভারেজকে ইউজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। এবং আপনার যদি এই ধরনের ভিডিও আরো প্রয়োজন হয়, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্রথমত। আর যদি কমেন্টস করে জানাবেন যে আরো কি ধরনের ভিডিওগুলো দরকার, তাহলে আমরা আপনাদের জন্য সেটা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবারও নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।